গল্পের ক্যারাভ্যান চ্যানেলে আপনারা শুনছিলেন আগাথা ক্রিস্টির উপন্যাস হ্যাজেল মোরে খুন। আজ এই উপন্যাসের শেষ পর্ব। দুপুর 2:30 নাগাদ এমিলি দেখা করলো ডক্টর ওয়ারেনের সঙ্গে। দেখুন মিস ট্রেফুসিস, ডক্টর ওয়ারেন বললেন, ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানের মৃতদেহ যখন আমি দেখি তখন ঠিক 2:30। আমি এ বিষয়ে নিশ্চিত যে তারও 2 ঘন্টা আগে ওর মৃত্যু ঘটেছিল। আমার ধারণা উনি খুন হন তখন ঠিক বিকেল 4টে বেজেছিল। ডক্টর ওয়ারেনকে ধন্যবাদ জানিয়ে এমিলি এরপর বিকেল 3:10 ট্রেন ধরে এক্সেটারে এলো। স্টেশনের কাছে একটি হোটেলে উঠেছিলেন মিস্টার ডেকার্স। মিস্টার ডেকার্স জিমের পক্ষের উকিল, তার সঙ্গে দেখা করল এমিলি। মিস্টার ডেকার্স এমিলিকে ছোটবেলা থেকে চিনতেন। তাকে পাশে বসিয়ে তিনি বললেন, এমিলি, তোমার কাছে গোপন করে কোনো লাভ নেই, কিন্তু পুলিশ প্রাথমিক তদন্তে এমন কিছু তথ্য হাতে পেয়েছে যেগুলো জিম পিয়ারসনের বিপক্ষে যাবে। সেগুলো আপনি অনায়াসে আমাকে জানাতে পারেন। কথাগুলো বলতে গিয়ে এমিলির গলা এতটুকু কাঁপল না। আমি এখন সবকিছুর জন্য তৈরি আছি। বেশ, তাহলে শোনো, মিস্টার ডেকার্স বলতে লাগলেন। জিমের যে হঠাৎ প্রচুর টাকার দরকার হয়ে পড়েছিল তা প্রমাণিত হয়ে গেছে। বিভিন্ন কোম্পানির শেয়ার কেনার নেশা ওর ছিল, যে কারণে প্রায়ই ওকে নিজের অফিস থেকে টাকা ধার করতে হতো। ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ান খুন হবার কিছুদিন আগে একটা নামী প্রতিষ্ঠানের শেয়ার জলের দরে বিক্রি হবার খবর পায় জিম, আর সঙ্গে সঙ্গে সেখানকার কিছু শেয়ার কেনার সিদ্ধান্ত নেয় সে। কিন্তু সেই সময় শেয়ার কেনার মতো টাকা তার হাতে ছিল না। এদিকে নির্দিষ্ট দিনের মধ্যে টাকা জমা না পড়লে গোটা ব্যাপারটাই বানচাল হয়ে যাবে। তাই উপায় না দেখে জিম পিয়ারসন শেষকালে গিয়ে হাত পেতেছিল তার মামা ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানের কাছে শেয়ার কেনার টাকা ধারছে। কিন্তু যে কোনো কারণেই হোক, ট্র্যাভেলিয়ান সেদিন ওকে অতগুলো টাকা ধার দিতে রাজি হননি। এমিলি কোনো মন্তব্য না করে চুপ করে শুনতে লাগলো। মিস্টার ডেকার্স বলতে লাগলেন, এখন ব্যাপার হলো পুলিশ গোটা ব্যাপারটাকে খুনের একটা বড় মোটিভ হিসেবে দাঁড় করাতে চাইছে। কোর্টে মামলা উঠলে সরকারি উকিল এটাই প্রমাণ করতে চাইবেন যে ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ান টাকা ধার দেবেন না জেনে জিম তখনই ওকে খুন করে। তারপর ওর অ্যাটর্নি মিস্টার বারকুডের অফিসে গিয়ে ওর নামে যে টাকা গচ্ছিত ছিল সেটা জোগাড় করে নেয়। পুলিশ যাতে খুনি হিসেবে তাকে সন্দেহ করতে না পারে সেই উদ্দেশ্যেই জিম এটা করেছিল। কিন্তু মিস্টার ডেকার্স, এমিলি বাধা দিয়ে বলে উঠল, এক্ষেত্রে এটা কি প্রমাণ করা যায় যে ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ান উইলে তার নামে কত টাকা গচ্ছিত রেখেছেন তা জিম আগে থেকে জানতে পারেনি? না বাছা। মিস্টার ডেকারসনের মুখে করুণ হাসি ফুটে উঠল। তা আমার পক্ষে সম্ভব হবে না। সিলভিয়া, জিম আর ব্রায়ান, ওরা 3 জনেই তাদের মামার উইলের কথা জানতো, আর তা নিয়ে প্রায়ই নিজেদের মধ্যে নানা রকম আলোচনা আর ঠাট্টা রসিকতা করত। জিম নিজে অস্বীকার করলেও ব্যাপারটা শেষ পর্যন্ত চাপা থাকবে না। আচ্ছা মিস্টার ডেকার্স, আপনি নিজে কি সত্যিই জিমকে অপরাধী বলে মনে করেন? দয়া করে আমার কাছে কিছু লুকোবেন না। না বাছা, আমার মতে জিম খুবই সাদাসিধে ধাঁচের ছেলে। তবে একই সঙ্গে এও বলবো যে ওর মাথার মধ্যে সততার খুব অভাব। তাহলেও মানুষ খুন করার মতো ক্ষমতা যে ওর নেই সে বিষয়ে আমি নিশ্চিত। তবে জিমের বিরুদ্ধে সব প্রমাণই অত্যন্ত জোরালো, যা সামাল দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। তাই আমি চাইছি মিস্টার লরিমার ওর হয়ে এই মামলাটা লড়ুন। সবাই বলে উনি অনেক অসাধ্য সাধন করতে পারেন। মিস্টার ডেকার্সের সামনে এক টুকরো কাগজে জিমের উদ্দেশ্যে চিঠি লিখল। এমিলি তাতে উল্লেখ করল, প্রিয়তম জিম, বিশ্বাস করো সব কিছু ঠিক সময় মিটে যাবে, কাজে মিছিমিছি দুশ্চিন্তা করে মন খারাপ করো না। আর একটা অনুরোধ, ভুলেও যেন কখনো সত্য গোপন করো না। প্রকৃতপক্ষে যা ঘটেছে ঠিক তাই বলবে। মিস্টার ডেকার্স এ ব্যাপারে তোমার সব দিক থেকে সাহায্য করবেন, বুঝলে? ইডিয়েট কোথাকার।
তোমার এমিলি। চিঠিখানা মিস্টার ডেকার্সের হাতে তুলে দিল এমিলি। বলল যাতে তিনি সেটা জেল হাজতে জিমের হাতে পাঠিয়ে দেবার ব্যবস্থা করেন। মিস্টার ডেকার্স কথা দিলেন চিঠিটা জিমের হাতে পৌঁছে দেবেন বলে। মিস্টার ডেকার্সের কাছে বিদায় নিয়ে 3 ক্রাউন সরাইয়ে এলো এমিলি। জানতে পারল যে মিসেস গার্ডনার বাইরে গেছেন, ফিরতে দেরি হবে। আপনি কি নার্স ডেভিসের সঙ্গে দেখা করবেন? একজন পরিচারিকা এমিলিকে প্রশ্ন করল। হ্যাঁ, নিশ্চয়ই। তার কিছুক্ষণ বাদে নার্স ডেভিস এসে হাজির হলেন সেখানে। সংক্ষেপে নিজের পরিচয় ওকে দিল এমিলি, সেই সঙ্গে শোনালো তার দুর্ভাগ্যের বিবরণ। হ্যাঁ, আজকে সকালের কাগজেই আমরা খবরটা পড়েছি। কি ভয়ঙ্কর ব্যাপার দেখুন তো। সত্যি আপনার সহ্য শক্তির তারিফ করতে হয় মিস্টার ফুসিস। কোথায় এমিলি, কোথায়? বলতে বলতে দশাশয় বপু অথচ সুশ্রী দেখতে এক মহিলা এসে হাজির হলেন সেখানে। এই যে মাসি, তুমি এসে গেছো? এমিলি হাসি মুখে এগিয়ে এসে মহিলাকে 2 হাতে জড়িয়ে ধরল। আমি কতক্ষণ ধরে তোমার আশায় বসে আছি। বসো এমিলি, শ্রীমতী গার্ডনার হেসে বললেন। চা খাও, আমি এক্ষুনি একবার উপর থেকে ঘুরে আসছি। এমিলিকে পরিচারিকা 1 কাপ চা এনে দিল। ওপরে কাজ সেরে শ্রীমতী গার্ডনার ফিরে এলেন অল্প কিছুক্ষণের মধ্যেই। এমিলিকে বললেন, এত ঘাবড়াবার কিছু নেই বাছা। পুলিশ যথাসময়ে আসল খুনিকে গ্রেপ্তার করবে তা জেনে রেখো। তুমি শুধু দুশ্চিন্তা করে নিজের চেহারাটাই নষ্ট করছো। তাছাড়া ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ার লোকটি ছিলেন ভয়ানক নিষ্ঠুর ধাঁচের। আমরা কি সীমাহীন দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছি তাও অজানা ছিল না। সময় মতো কিছু টাকা যদি উনি ধার দিতেন তাহলে তোমার রবার্ট মেশোর চিকিৎসা আর একটু ভালোভাবে করতে পারতাম। কাজেই সত্যি বলতে কি, উনি খুন হওয়ায় আমি নিজে অন্তত তেমন দুঃখ পাইনি। এমিলি শরীর ও মন দুদিক থেকেই খুব ক্লান্ত বোধ করছিল। কখন যে তার 2 চোখের কোল বেয়ে ফোঁটায় ফোঁটায় জল গড়িয়ে পড়তে শুরু করেছে তা সে নিজেই টের পায়নি। কেঁদো না বাছা। এমিলির মাসি গার্ডনার রুমাল দিয়ে তার 2 চোখ আর গাল মুছিয়ে দিল স্নেহ ভরে। নরম গলায় বললেন, বুঝতে পারছি এত ধকল তুমি সইতে পারছো না, তবু উপায় কি বলো? জিম পিয়ারসন যতদিন না বেকসুর খালাস পাচ্ছে ততদিন এই চাপ তোমায় সইতেই হবে। কিন্তু মিস্টার ফুসিস, অ্যাটর্নি মিস্টার বারকোড প্রশ্ন করলেন, আপনি হ্যাজেলমুড়ে গিয়ে নিজে ব্যক্তিগতভাবে খানা তল্লাশি চালিয়ে কি খুঁজে পাবেন বলে আশা করছেন? ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানের নিজের ব্যবহার্য যা কিছু জিনিসপত্র ওখানে ছিল সবই পুলিশ তদন্তের গোড়াতেই সরিয়ে ফেলেছে। বুঝতে পারছি আপনি যে কোনোভাবে মিস্টার পিয়ারসনের নির্দোষিতায় প্রতিপন্ন করতে ব্যগ্র হয়ে পড়েছেন, কিন্তু এইভাবে কতদূর এগোতে পারবেন? আমি পুলিশের সঙ্গে তাল মিলিয়ে চলছি না মিস্টার বারকুট, তাদের তদন্তের কাজে বাধাও দিচ্ছি না। আমি নিজে একবার হ্যাজেলমুড়ে গিয়ে সেখানকার পরিবেশটা নিজের চোখে দেখতে চাইছি। দয়া করে হ্যাজেলমুড়ে ঢোকার চাবিটা আমায় দিয়ে দিন আপনি। চাইছেন যখন তখন নিন। মিস্টার বারকুট তার টেবিলের ড্রয়ার খুলে একটা মাঝারি আকারের চাবি বের করে তুলে দিলেন এমিলির হাতে। আপনার হাতে চাবিটা দিলে কোনো ক্ষতি হবে না বলে মনে করি। চাবিটা নিয়ে মিস্টার বারকুটকে ধন্যবাদ দিল এমিলি, তারপর বাড়ি ফিরে এলো। সেদিন সকালবেলাতেই মিসেস বেলিংয়ের লেখা একটা চিঠি এসে পৌঁছেছিল এমিলির হাতে, যার বয়ান এরকম। প্রিয় মিস ট্রেফুসিস, সাধারণভাবে ধরে নিয়েছিলাম যে ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানের মৃত্যুর পর তার বাড়ি থেকে কিছুই সরানো হয়নি এবং পুলিশও তাই অনুমান করেছিল। কিন্তু ইভান্সের মুখ থেকে জানতে পারলাম যে তার প্রভুর অর্থাৎ ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানের একজোড়া বুট খুঁজে পাচ্ছে না। প্রসঙ্গত জানাচ্ছি যে এটা সাধারণ বুট জুতো নয়, এ হলো সেই ধাঁচের একজোড়া বুট যা লোকে প্রচণ্ড তুষারপাতের সময় পায়ে গলিয়ে বাড়ি থেকে বাইরে বেরোয়। বেঁচে থাকতে ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ান ওই বুট জোড়ায় নিয়মিত তেল মাখাতেন, সে কথা ইভান্স নিজে আমায় জানিয়েছেন।
হয়তো এটা আদৌ তেমন গুরুত্বপূর্ণ ঘটনা নয়, তবু যেহেতু আপনি নিজে ওই খুনের তদন্ত নিয়ে মাথা ঘামাচ্ছেন, তাই এই খবর আপনাকে জানানো আমার কর্তব্য বলে মনে করছি। ঈশ্বরের কাছে আপনার সাফল্য কামনা করছি। ইতি মিসেস বেলিং। এমিলির হাত থেকে চিঠিটা নিয়ে চার্লস নিজেও তাতে চোখ বোলালো। পুরোটা পড়ে নিয়ে এসে বলল, ধ্যাত, এটা আদৌ কোনো গুরুত্বপূর্ণ ব্যাপারই নয়। অত শীঘ্রই মন্তব্য করো না চার্লস। এত জিনিস থাকতে ওই একজোড়া বুটই বা হারিয়ে গেল কেন সেটা ভেবে দেখছো না? হয়তো ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ান ঘটনার দিন নিজেই ওই বুটজোড়া কোনো ভিখিরি বা ভবঘুরেকে দয়া করে দান করেছিলেন, আর সেই ফাঁকে সে ব্যাটা বাড়ির ভেতরে ঢুকে তাকে খুন করেছিল। ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ান ছিলেন এক পয়লা নম্বরের কৃপণ লোক। জীবনে ওর হাত দিয়ে কখনো একটা শিলিংকেও গলতে দেখেনি। কাজেই এহেন লোক দয়াপরবশ হয়ে কোনো ভিখিরি বা ভবঘুরেকে একজোড়া বুট দান করেছেন, এই সিদ্ধান্ত আমি কিছুতেই মেনে নিতে পারছি না। চার্লস, তুমি কিছু মনে করো না। চার্লস এমিলির মন্তব্যের কোনো প্রতিবাদ না করে চুপ করে রইল। এমিলি কথা না বাড়িয়ে তখনই এসে হাজির হলো এক্সামটনে। 3 ক্রাউন সরাইখানায় পৌঁছে মিসেস বেলিংয়ের সঙ্গে দেখা করল সে। মিসেস বেলিং তার লেখা চিঠিখানা এমিলির হাতে পৌঁছেছে জেনে খুশি হলেন। তাকে তখনই নিয়ে এলেন তিনি ইভান্সের বাড়িতে। ইভান্স কাজে বেরিয়েছিল, কিন্তু এমিলি এতটুকু নিরাশ হলো না। ইভান্সের স্ত্রীর মুখ থেকে কথা বের করার চেষ্টা করল সে। তোমার স্বামী মিসেস বেলিংকে বলেছেন যে ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ান খুন হবার পরে ওর একজোড়া বুট সে খুঁজে পাচ্ছে না, অথচ পুলিশ ওই বাড়ি থেকে জিনিসপত্র কিছুই সরায়নি। হ্যাঁ, খবরটা আমিও জেনেছি। সত্যি অদ্ভুত ব্যাপার। খুব পেল্লায় দেখতে একজোড়া বুট। শীতের সময় ক্যাপ্টেন ও দুটো পায়ে গলিয়ে বেড়াতেন। তার আগে দুজোড়া গরম পশমি মোজা পায়ে গলাতেন তিনি। ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ান খুন হবার আগে যে নিজে ওই বুট জোড়া মেরামত করতে দেননি সে বিষয়ে তুমি নিশ্চিত? এমিলি গলা সামান্য চড়িয়ে প্রশ্ন করল। নিশ্চয়ই। মেরামত করতে দিলে আর কেউ না হোক তা ইভান্সের অজানা থাকতো না। আমার মনে হচ্ছে এটা খুবই তুচ্ছ ব্যাপার। ক্যাপ্টেনের খুনের সঙ্গে এই বুট জোড়া খোয়া যাবার কোনো সম্পর্কই নেই। আমারও তাই ধারণা। এমিলি তার মনোভাব ইচ্ছে করেই ফাঁস করল না ইভান্সের বউয়ের কাছে। জানেন মিস ট্রেফোসিস, ক্যাপ্টেন খুনের তদন্ত যে পুলিশ অফিসার করছেন তিনি আজ সকালে আবার এসেছিলেন। আচ্ছা, তা উনি গেলেন কোন দিকে? শুনলাম উনি মিস্টার ডিউকের বাড়িতেই আছেন। মিস্টার ডিউক নামটা শুনে ভেতরে ভেতরে খুব অস্বস্তি আর বিরক্তি বোধ করল এমিলি। এখনো পর্যন্ত এই লোকটি সম্পর্কে কোনো ধারণা গড়ে তুলতে পারেনি সে। ধন্যবাদ। এমিলি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, আমি এক্ষুনি একবার সিটাফোর্টে যাব। ইন্সপেক্টর ডাইরেক্টরের সঙ্গে আমার একবার দেখা করতেই হবে, কিন্তু তার আগে একবার হ্যাজেলমুডটা ঘুরে যাব ভাবছি। একা আর পুরোপুরি নিরস্ত্র অবস্থায় এমিলি এসে হাজির হলো হ্যাজেলমুডের ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানের শোবার ঘরে। ঢুকে দেখতে পেল মিস্টার বারকুড ঠিকই বলেছিলেন, ভেতরে বেশিরভাগ জিনিসই সরিয়ে ফেলা হয়েছে। কম্বলগুলো ভাঁজ করে থাকে থাকে সাজিয়ে রাখা, সবকটা টেবিলের ড্রয়ার ফাঁকা। আলমারির ভেতরে টাঙানো হ্যাঙ্গারগুলোতে জামা প্যান্ট দূরে থাক, একটা গেঞ্জিও ঝুলতে দেখল না এমিলি। জুতো রাখার সেলফটাও একদম ফাঁকা। দীর্ঘশ্বাস ফেলে একতলায় বসার ঘরে নেমে এলো এমিলি। এখানেই ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানের মৃতদেহ পড়েছিল। খোলা জানলা দিয়ে তুষার মেশানো ঠান্ডা হাওয়ার ঝলক হু হু করে ঢুকছিল ভেতরের ঘরে। সেদিনের ঘটনাটা একবার দেখবার চেষ্টা করলো এমিলি। কে খুন করেছিল ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানকে এবং কেন, এই প্রশ্ন আবার উকি দিল তার মনের কোণে। সবারই অনুমান বিকেল 5:05 সময় তিনি খুন হয়েছিলেন। সে কি সত্যি, নাকি তার প্রণয়ী জিমই খুন করেছিল তার মামাকে উত্তেজনার বশে? সে কথা বারবার সে চেপে গেছে পুলিশের কাছে। মামাকে খুন করে জিম কি সত্যি ঘর থেকে বাইরে বেরিয়েছিল? তারপর জানলার ওপাশ থেকে কিছুক্ষণ তাকিয়েছিল ঘরের ভেতরে মেঝের উপর পড়ে থাকা তার মামার মৃতদেহের দিকে,
তারপর প্রচণ্ড ভয় পেয়ে একসময় ছুটে পালিয়েছিল সেখান থেকে? এসব প্রশ্নের উত্তর কে দেবে এমিলিকে? অন্যদিকে মিস্টার রাইক্রাফটের ধারণা ক্যাপ্টেন ট্র্যাভিলিয়ানের বাড়ির ভেতরে খুনি আগে থেকেই ঢুকে বসেছিল। মামার সঙ্গে জিমের ঝগড়া আড়াল থেকে শুনতে পেয়েছিল সে, আর জিমের অজান্তে সেই খুন করেছিল। যদি এ সিদ্ধান্ত সত্যি হয় তাহলে সে কে, কোন লোক? যদি এই সিদ্ধান্ত আদৌ সত্যি হয় তাহলে তার সঙ্গে কি বুটজোড়া খোয়া যাবার কোনো সম্পর্ক থাকতে পারে? বসার ঘর থেকে বেরিয়ে এমিলি একবার খাবার ঘরে উকি দিল। একজোড়া ট্রাঙ্ক দড়ি বাঁধা অবস্থায় পড়ে আছে এক কোণে। তখনই এমিলির চোখে পড়ল একটা কৌচের উপর পড়ে আছে 3টে আনকোরা ইংরেজি উপন্যাস। এই বইগুলো ট্র্যাভেলিয়ান খবরের কাগজে ক্রসওয়ার্ড ধাঁধার উত্তর নির্ভুলভাবে পাঠিয়ে পুরস্কার পেয়েছিলেন, কিন্তু বেঁচে থাকতে একদিনের জন্য বইগুলো খুলে দেখেননি তিনি। কোথায় গেল ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানের সেই বুটজোড়া? কোথায় যেতে পারে? মাথার ভেতরে তোলপাড় করা এই 3টি প্রশ্ন নিয়ে এমিলি এবার এসে হাজির হলো উপরে ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানের শোবার ঘরে। শোবার ঘরের ভেতরটা একরকম ফাঁকাই বলা চলে, তবু যদি কোথাও কোনো সূত্র পাওয়া যায় সেই আশায়। মেঝের কার্পেট, টেবিলের ফাঁকা ড্রয়ার কিছুই ঘাঁটতে বাদ রাখল না সে। সব শেষে আস্তিন গুটিয়ে 2টো হাত গুঁজে দিল সেই ঘরের কোণে ফায়ারপ্লেসের চিমনির ভেতরে। হঠাৎ বাইরে থেকে সেখানে কি যেন তার চোখে পড়েছিল। হাতড়াতে কি যেন একটা শক্ত জিনিস এমিলির হাতে ঠেকল। সঙ্গে সঙ্গে এক টানে সেটা বের করে আনল সে। এই তো পুরনো খবরের কাগজের একটা মোড়ক। মোড়কটা খুলে ফেলতে ভেতর থেকে বেরিয়ে এলো এক জোড়া পুরু চামড়ার বুট জুতো। এ কি ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানের সেই পুরনো বুট জোড়া? নিজের মনে নিজেকে প্রশ্ন করল এমিলি। কিন্তু কেন এই বুট জোড়া পুরনো খবরের কাগজে মুড়ে এই ফায়ারপ্লেসের চিমনির ভেতর রাখল কে? কি তার উদ্দেশ্য? অনেকক্ষণ সেই বুট জোড়ার দিকে তাকিয়ে থেকে ভাবল এমিলি। তারপর বুট জোড়া হাতে নিয়ে আবার চলে এলো নিচে। খাবার ঘরের পাশেই এক কোণায় ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানের যাবতীয় খেলাধুলো, শিকার আর মাছ ধরার সরঞ্জাম সাজিয়ে রাখা। সেগুলির দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল এমিলি। তারপর হঠাৎ নিজের মনে বলে উঠল, ও তাহলে এই ব্যাপার। কথাটা বলে এমিলি সামনের একটা চেয়ারে গা এলিয়ে দিয়ে বসে পড়ল। হ্যাঁ, নিজের মনে এমিলি বলে উঠল, ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানকে কে খুন করেছে তা এবার আমি বের করে ফেলেছি, কিন্তু কেন সেই কাজ করেছে তা জানি না। তবু আমার সময় নষ্ট করলে চলবে না। এক লাফে দৌড়েই হ্যাজেলমুরের বাড়ি থেকে বেরিয়ে এলো এমিলি। ট্যাক্সি ভাড়া করে তখনই এসে হাজির হলো মিস্টার ডিউকের বাড়িতে। ভাড়া মিটিয়ে দিয়ে সদর দরজায় কড়া খুব জোরে জোরে নাড়ল এমিলি। সদর দরজার পাল্লা খুলে গেল মিনিট খানেক বাদে। একটি অপরিচিত পুরুষের মুখ দেখে এমিলি ধরে নিল ইনি মিস্টার ডিউক ছাড়া অন্য কেউ নন। আপনি কি ডিউক? আপনি কি মিস্টার ডিউক? এমিলি প্রশ্ন করল। হ্যাঁ, আমি এমিলি ট্রেফুসিস। একবার ভেতরে আসতে পারি? আমার বিশেষ দরকার। কয়েক মুহূর্ত ইতস্তত করে মিস্টার ডিউক একপাশে সরে দাঁড়ালেন। আমি ইন্সপেক্টর ডাইরেক্টরের সঙ্গে দেখা করতে চাই। উনি ভেতরে আছেন? ইন্সপেক্টর ডাইরেক্ট? হ্যাঁ, উনি আছেন, কিন্তু আপনি কেন ওর সঙ্গে দেখা করতে চান জানতে পারি? এই কারণে। সেই বুট জোড়া সামনে নামিয়ে রেখে এমিলি জবাব দিল। এই বুট জোড়া সম্পর্কে আমি ওর সঙ্গে কয়েকটা কথা বলতে চাই। ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ান খুন হবার ঠিক 1 সপ্তাহ বাদে আরেক শুক্রবার সন্ধ্যের কিছু পরের ঘটনা। সুইটারফোর্ড হাউসে মিসেস উইলেটের বসার ঘরে এসে জড়ো হয়েছেন মিস্টার রাইক্রাফট, মেজর বার্নাবি, জনি গারফিল্ড, ব্রায়ান পিয়ারসন আর এমিলি। এছাড়া মিসেস উইলেট আর তার মেয়ে ভায়োলেটও উপস্থিত আছেন সেখানে। আজ আমাদের এই শেষ সাক্ষাৎ, মিসেস উইলেট মন্তব্য করলেন। তার মানে
আগে স্থির ছিল যে আমরা পুরো শীতকালটাই এই সিটাফোর্টে কাটাবো, কিন্তু হঠাৎ কিছু পারিবারিক সমস্যা দেখা দিয়েছে, যে কারণে শীতকাল শেষ হবার আগেই আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। তা এখান থেকে আপাতত আপনি কোথায় যাবেন? মিস্টার রায়ক্রাফট প্রশ্ন করলেন। আপাতত লন্ডনে। আশা করছি সেখান থেকে আমরা বিদেশে রিভিয়েরার দিকে রওনা হতে পারব। সত্যি বলছি, আপনি চলে গেলে আমাদের খুব লোকসান হবে। না না, লোকসান হবে কেন? আসুন আজ শেষবারের মতো একসঙ্গে চা পান করা যাক। তুমি কি করবে? মেজর বার্নাবি আর চোখে ব্রায়ান পিয়ারসনের দিকে তাকালেন। তুমিও এখান থেকে কেটে পড়বে ঠিক করেছ? আপাতত লন্ডনে যাচ্ছি, তবে আমার ভাই জিম যতক্ষণ খালাস না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত ঝামেলার হাত থেকে পুরোপুরি রেহাই মিলছে না। ব্রায়ানের কথা শেষ হতেই বাইরে থেকে দরজা কড়াঘাতের শব্দ এলো। ব্রায়ান উঠে গিয়ে সদর দরজা খুলে দিল। সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকলো চার্লস এন্ডারবি। আসুন সাংবাদিক প্রবর, মিসেস উইলেট অভ্যর্থনার সুরে বললেন। আমাদের সঙ্গে এক কাপ চা খান। ধন্যবাদ। একটি কৌচে বসে চার্লস এন্ডারবি বলল, সবাই হাজির আছেন দেখছি, খুব ভালো সময়ে এসেছি। হ্যাঁ, মিসেস উইলেট বললেন। আসুন শেষবারের মতো সবাই মিলে এক হাত ব্রিজ খেলা যাক। 1 মিনিট ম্যাডাম, মিস্টার রায়ক্রফট বাধা দিয়ে বললেন। মিসেস উইলেট, আপনি খুব ভালোভাবেই জানেন যে আমি নিজে অলৌকিক ও পরলোক তত্ত্বে বিশ্বাসী। এ বিষয়ে আমি প্রচুর পড়াশোনাও করেছি। আপনার নিশ্চয়ই মনে আছে যে আজ থেকে ঠিক 1 সপ্তাহ আগে আপনার এই ঘরে বসে আমরা এক আপাত ব্যাখ্যাহীন অলৌকিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম। কথা শেষ করে মিস্টার রায়ক্রাফট একটু তাকালেন, আর মিসেস উইলেটের মেয়ে ভায়োলেটের গলা থেকে চাপা গোঙানির মতো আওয়াজ বেরিয়ে এলো। সেদিনের ঘটনা আবার মনে করিয়ে দেবার জন্য আপনি যে কষ্ট অনুভব করেছেন তা বুঝতে পারছি মিস উইলেট। মিস্টার রায়ক্রাফট ভায়োলেটের দিকে তাকিয়ে সহানুভূতির সুরে বললেন, পুলিশ অবশ্য সন্দেহক্রমে একজনকে গ্রেপ্তারও করেছে। অবশ্যই সে ধৃত ব্যক্তি অর্থাৎ জিম পিয়ারসন সত্যি আসল অপরাধী কিনা সে বিষয়েও আমাদের অনেকের মনেই সন্দেহ আছে। আমার একটি প্রস্তাব আছে, তা হলো গত শুক্রবারের মতো আসুন আজ আবার আমরা প্রেতচর্চার এক অনুষ্ঠান বসাই। না, প্রতিবাদের সুরে চেঁচিয়ে উঠল ভায়োলেট, কখনো নয়। না, আপনি দেখছি অত্যন্ত নির্মম, রনি গার্লফিল্ড মন্তব্য করল। মিস্টার রায়ক্রফট, আপনি সত্যি মানুষ না প্রেত সে বিষয়ে আমার মনে সন্দেহ জাগছে। মিসেস উইলেট, মিস্টার রায়ক্রফট বললেন, আমার এই প্রস্তাব সম্পর্কে আপনার নিজের কি অভিমত? আমার এই প্রস্তাব খুব ভালো লাগছে না। গত সপ্তাহের ওই ঘটনা আমার মেয়ের মাথায় যে প্রভাব ফেলেছে তা এখন আমরা কাটিয়ে উঠতে পারিনি। এরই মধ্যে আবার। আপনি কি বলতে চাইছেন বলুন তো? চার্লস এন্ডারবি মিস্টার রায়ক্রফটের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন। আপনি কি এটাই বলতে চান যে আজকের প্রেতচক্রের অনুষ্ঠানে যেসব প্রেতাত্মা আসবে তারা ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানের আসল খুনির নাম আমাদের জানিয়ে দেবে? চেষ্টা করে দেখতে ক্ষতি কি? হয়তো অপরাধীদের মুখ থেকেই আমরা আসল অপরাধীর নাম জানতে পারবো। দোহাই মিস উইলেট, আপনি আর আপত্তি করবেন না? কিন্তু বিশ্বাস করুন মেজর, আপনি তো ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানের অন্তরঙ্গ বন্ধু ছিলেন। মিস্টার রায়ক্রাফটের এই প্রস্তাব সম্পর্কে আপনার নিজের কি অভিমত? আমি এর মধ্যে আপত্তির কিছুই দেখছি না। মিস্টার রায়ক্রাফট যখন বলছেন তখন একবার না হয় দেখাই যাক। মেজর বার্নাবির কথা শেষ হতে রনি গার্লফিল্ড পাশের ঘর থেকে ছোট্ট চৌপা টেবিলটা নিয়ে এলো, যার সাহায্যে 1 সপ্তাহ আগেও প্রেত আবাহন করা হয়েছিল। সেদিন মিস্টার ডিউক এখানে ছিলেন, কিন্তু আজ তিনি নেই, মিসেস উইলেট বললেন। তা নেই ঠিকই, তার জায়গায় মিস্টার এন্ডারবি আছেন, মিস্টার রায়ক্রফট বললেন। মাফ করবেন, চার্লস এন্ডারবি প্রতিবাদের সুরে বলল, আমি একজন সাংবাদিক,
অলৌকিক ব্যাপারে আর ভূতপ্রেত নিয়ে খেলায় আমার আদৌ কোনো বিশ্বাস নেই। আমি বড়জোর প্রত্যক্ষদর্শী হিসেবে এখানে উপস্থিত থাকব, আর যা কিছু ঘটবে সব লিখে নেব শর্ট হ্যান্ডে। যিনি 1 সপ্তাহ আগে শুক্রবার দিন যেখানে বসেছিলেন, আজও তিনি সেখানেই বসলেন। চার্লস এন্ডারবি কোচ ছেড়ে উঠে ঘরের সব আলো নিভিয়ে দিল। ফায়ারপ্লেসের আগুনের মৃদু আভায় উপস্থিত সবার ছায়া ঠিকরে পড়েছে ঘরের দেওয়ালে, যার ফলে কাউকে মানুষ বলে মনে হচ্ছে না। তাহলে এবার শুরু করা যাক, মিস্টার রাইক্রফট বললেন। এখন ঘড়িতে সময় বিকেল 5:25। গত শুক্রবার দিন ঠিক এই সময় ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ান খুন হয়েছিলেন। তার কথা শেষ হবার আগে ভায়োলেটের চাপা গলার আর্তনাদ শোনা গেল। সঙ্গে সঙ্গে সদর দরজার কড়া নাড়ার শব্দ। ব্রায়ান পিয়ারসন উঠে ঘরের আলো জ্বালালো, তারপর এগিয়ে এসে সদর দরজা খুলে দিল। খোলা দরজা দিয়ে ভেতরে ঢুকলো 3 জন লোক, ইন্সপেক্টর ডায়ারেক্ট, এমিলি ট্রেপুসিস আর মিস্টার ডিউক। তাদের 3 জনকে একসঙ্গে দেখে সবাই বেশ বিচলিত হলো। পায়ে পায়ে ঘরের মাঝখানে এসে দাঁড়ালেন ইন্সপেক্টর। পকেট থেকে রিভলভার বের করে উপস্থিত এক ব্যক্তির দিকে এগিয়ে গেলেন তিনি। তারপর গম্ভীর গলায় বললেন, মেজর বার্নাবি, গত শুক্রবার দিন ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানকে খুন করার অভিযোগে আমি আপনাকে গ্রেপ্তার করলাম। আপনাকে এই বলে হুঁশিয়ার করে দিচ্ছি যে এখন থেকে আপনি যা কিছু বলবেন তা বিচারের সময় আপনার বিরুদ্ধে প্রমাণ হিসেবে ব্যবহার করা যেতে পারে। আপনাকে এবার আমার সঙ্গে থানায় যেতে হবে। ইন্সপেক্টর ডাইরেক্টর কথায় ঘরের ভেতর যেন ভূমিকম্প হলো। এই অভাবিত পরিণামের জন্য উপস্থিত কেউই মানসিক দিক থেকে তৈরি ছিলেন না। সবাই তাই বিস্মিত অসহায় চোখে তার দিকে তাকিয়ে রইল। ইন্সপেক্টর আর দাঁড়ালেন না, তিনি গাড়ি নিয়েই এসেছিলেন। আসামি মেজর বার্নাবির হাতে হাত করা পরিয়ে তখনই গাড়িতে নিয়ে তুললেন তিনি। একটু পরেই তার গাড়ি স্টার্ট নেবার শব্দ শুনতে পেলেন সবাই। কিছুই তো বুঝতে পারলাম না ছাই, চার্লস এন্ডারবি মন্তব্য করল। আজ হারে হারে টের পাচ্ছি, সাংবাদিক হিসেবে আমি একটা গাধাকে এখনো ছাপিয়ে উঠতে পারিনি। যাক, এমিলি, ব্যাপারটা কি খুলে বলবে? দোহাই তোমার, একটু ঝেড়ে কাশো। রাতের আগে খবরটা লিখে সিটি অফিসে টেলিগ্রাফ করতে হবে যে। ব্যাপার এই যে মেজর বার্নাবি তার শ্রেষ্ঠ বন্ধু ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানকে খুন করেছিলেন, এমিলি মন্তব্য করল। ইন্সপেক্টর ডাইরেক্ট তো মেজর বার্নাবিকে গ্রেপ্তার করলেন দেখলাম, চার্লস বলল। মনে হচ্ছে ইন্সপেক্টর ভুল করেননি, তবু ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ান ওর বন্ধু মেজর বার্নাবির হাতে কিভাবে খুন হলেন এই ব্যাপারটা পরিষ্কার হলো না। অতএব এত বড় একটা ঘটনা সবার চোখের আড়ালে ঘটল কি করে? ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ান যদি সত্যি বিকেল 5:25 খুন হয়ে থাকেন। ভুল, এমিলি বাধা দিয়ে বলল। উনি ঠিক সন্ধে 5:45 নাগাদ খুন হয়েছিলেন। সব খুলে না বললে তোমরা বুঝতে পারবে না। জেনে রাখো, এই সমস্যার সমাধানের মূলে আছে স্কি। স্কি? অবাক হয়ে প্রশ্ন করল সবাই। হ্যাঁ, মেজর বার্নাবি আগে থাকতেই ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানকে খুন করার পরিকল্পনা করেছিলেন, আর তার গোটা ব্যাপারটাতে অলৌকিকে ছোঁয়া দেবার উদ্দেশ্যে সেদিনের প্রেত চর্চার অনুষ্ঠানে কৌশলে টেবিলের পায়া মেঝেতে ঠুকে বোঝাতে চেয়েছিলেন যে জনৈক অশরীরী পেতাত্মা এসে জানিয়ে গেল যে ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ান খুন হয়েছেন। মেজর বার্নাবির পরিকল্পনা ছিল খুবই নির্ভুল। এখানে বসেই সেদিন তিনি বুঝতে পেরেছিলেন যে একটু পরেই প্রচণ্ড তুষারপাত আবার নতুন করে শুরু হবে, আর তার ফলে পথের ওপর জুতোর যাবতীয় ছাপ আর অন্যান্য দাগ সবই মুছে যাবে। ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ান খুন হয়েছেন এমন একটা ধারণা তার আচরণে এবং কথাবার্তায় সেদিন সবার মনে গেঁথে গেল। তারপর তিনিই আবার রওনা হলেন এক্সেমটনের দিকে। যাবার আগে সবাইকে জানিয়ে গেলেন প্রেতাত্মার জবানি শুনে তিনি ভয়ানক বিচলিত হয়েছেন। তাই তার অন্তরঙ্গ বন্ধু সত্যি কেমন আছেন তা নিজের চোখে যাচাই করে দেখতে যাচ্ছেন তিনি। এরপরে মেজর বার্নাবি সোজা তার নিজের বাড়িতে গেলেন। বাগানের ভেতরে একটি ছাউনিতে মাছ ধরার ছিপ আর জালের সঙ্গে একজোড়া স্কিও রাখা ছিল। সেই স্কি পায়ে গলিয়ে তিনি রওনা হলেন ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানের বাড়ির দিকে।
মেজর বার্নাবি একজন তুখোড় স্কি দৌড়বাজ, তাই ঘটনাস্থলে পৌঁছে গেলেন মাত্র 10 মিনিটের মধ্যেই। হ্যাজেলমোরে ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানের বাড়িতে পৌঁছে মেজর বার্নাবি পেছন দিক দিয়ে এসে হাজির হলেন বসার ঘরে জানলার সামনে। সেখানে দাঁড়িয়েই দেখতে পেলেন ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ান বসার ঘরেই আছেন। তার দৃষ্টি আকর্ষণ করতে জানলার কাঁচের শার্সিতে টোকা দিলেন তিনি। মেজর বার্নাবি নিশ্চয়ই সেই জানলা দিয়ে এর আগেও ওই বাড়িতে ঢুকেছেন। ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ান সেদিনও জানলা খুলে দিলেন আর মেজর বার্নাবি সঙ্গে সঙ্গে ঢুকে পড়লেন তার বাড়ির ভেতরে। দুজনের মধ্যে এরপর কি কথাবার্তা হয়েছিল তা এখন বলতে পারবো না, কিন্তু এ বিষয়ে আমি নিশ্চিত যে কথাবার্তার ফাঁকে ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ান পেছনে ফিরেছিলেন আর সেই সুযোগে হাতের কাছে পড়ে থাকা একটা ধাতুর হাতল তুলে নিয়ে মেজর বার্নাবি পেছন থেকে সজোরে আঘাত হানেন তার মাথায়। সে আঘাত কতটা প্রচণ্ড ছিল আশা করি বুঝতে পারছেন সবাই, কারণ ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ান এক আঘাতেই মারা যান। এতটাই মেজর বার্নাবির হাতে প্রচুর সময় ছিল। নিজের পা থেকে স্কি দুটো খুলে তিনি এরপর খাবার ঘরের আলমারির ভেতরে রাখা অন্যান্য জিনিসপত্রের ফাঁকে গুঁজে রাখেন। এরপর আমার ধারণা তিনি বসার ঘরে যাবতীয় আসবাবপত্রে দেরাজ খুলে ভেতরে সবকিছু তছনছ করেন, লণ্ডভণ্ড করেন, ঘরের সব কিছু। এগুলো করার পেছনে তার উদ্দেশ্য ছিল একটি, তা হলো যাতে পুলিশ এবং বাইরের লোক প্রথম দর্শনে এটাই ধরে নেয় যে কোনো চোর ছ্যাঁচোর কোনো মতে জানলা খুলে ভেতরে ঢুকেছে, যাকে বাধা দিতে গিয়ে খুন হয়েছেন গৃহস্বামী ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ান। এসব কাজকর্ম সারতে সারতে মেজর বার্নাবির রাত অনেকটা বেজে গিয়েছিল। এরপর বাইরে বেরিয়ে ঘুরপথে চড়াই বেয়ে তিনি ফিরে যান। তাকে দেখে সবাই এটাই ধরে নেয় যে অনেকখানি পথ হেঁটে তাকে ফিরতে হয়েছে। স্কি সম্পর্কে কারো মনে সন্দেহ না জাগা পর্যন্ত মেজর বার্নাবি ছিলেন সম্পূর্ণ নিরাপদ। যা আপনি বলছেন তা তো রীতিমতো অবিশ্বাস্য ব্যাপার, মিস্টার আফুসিস, মিস্টার রাইক্রফট বললেন। মেজর বার্নাবি আর ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ান দুজনেই ছিলেন পরস্পরের অন্তরঙ্গ বন্ধু। জানি, আমার নিজেরও গোড়ায় সেই ধারণাই ছিল। অনেক মাথা খাটিয়েও সমস্যার সমাধান খুঁজে পাচ্ছিলাম না কিছুতেই। শেষকালে তাই ইন্সপেক্টর আর মিস্টার ডিউকে শরণ নিতে হয়েছিল। কথা শেষ করে এমিলি তাকালো মিস্টার ডিউকের দিকে, প্রশ্ন করল, মিস্টার ডিউক? বেশ তো, মুখ টিপে হাসলেন মিস্টার ডিউক। ইচ্ছে হলে বলুন মিস্টার আফুসিস। চার্লস, মিস্টার এন্ডারবির দিকে তাকিয়ে এমিলি বলতে লাগলো, তোমার মনে পড়ে ইভান্স তার জবানবন্দিতে উল্লেখ করেছিল যে ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ান প্রায়ই বিভিন্ন ফুটবল বিষয়ক ক্রসওয়ার্ড পাজেলের সমাধান তার নামে পাঠিয়ে দিতেন খবরের কাগজের অফিসে। তিনি ওই পাজেলের একটি সমাধান পাঠান আর তাতে হ্যাজেলমোরের বদলে সিটাফোর্ড হাউসের নাম ও ঠিকানা উল্লেখ করেন। শুক্রবার সকালবেলা খবরের কাগজের অফিস থেকে পাঠানো একটি চিঠি পড়ে মেজর বার্নাবি জানতে পারেন যে ফুটবল বিষয়ক একটি ক্রসওয়ার্ড পাজেল সমাধান করে 5,000 পাউন্ড পুরস্কার পেয়েছেন তার বন্ধু ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ান। অবশ্য জবানবন্দিতে মেজর ওই চিঠি পাবার কথা অস্বীকার করেছেন এবং এও বলেছেন যে আবহাওয়া খারাপ হবার দরুন শুক্রবার দিন সকালবেলা কোনো চিঠিপত্রই আসেনি। কিন্তু পরে খোঁজ নিয়ে আমি জেনেছি এটা নির্জলা মিথ্যে। শুক্রবার দিন সকালে অন্যান্য দিনের মতো ডাক ঠিকই বিলি হয়েছিল স্থানীয় ডাকঘর থেকে। মেজর বার্নাবির যে কোনো কারণেই হোক খুব টাকার দরকার হয়ে পড়েছিল। ওই চিঠি পড়ে তিনি তখনই স্থির করলেন ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানকে খুন করে পুরো টাকাটা নিজে হাতিয়ে নেবেন। অভাবনীয়, মিস্টার রাইক্রফট প্রশংসা সুরে মন্তব্য করলেন। এ তো স্বপ্নেও ভাবা যায় না, কিন্তু এইভাবে অনুসন্ধান করতে কে শেখালো আপনাকে? কে আপনাকে সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করেছিল? উত্তর দিতে গিয়ে এমিলি মিসেস বেলিংয়ের লেখা সেই চিঠির উল্লেখ করল আর ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানের বাড়ির ফায়ারপ্লেসের চিমনির ভেতর থেকে কিভাবে তার হারানো বুট জোড়া উদ্ধার করেছিল তাও জানালো। এক নজর তাকিয়ে বুঝতে পেরেছিলাম যে ওটা স্কি করা বুট, এমিলি আবার বলতে শুরু করলো। আর তখনই পরপর কতগুলো সম্ভাবনা ফিল্মের মতো ফুটে উঠল মনের কোণে। দেরি না করে তখনই ছুটে গেলাম নিচে।
একটা স্কি আর একটা চাইতে আকারে ছোট ছিল, যা দেখে মনে ধারণা হয়েছিল যে নিশ্চয়ই ওখানে দুজোড়া স্কি আছে। হারানো বুট জোড়া লম্বা স্কি দুটোর সঙ্গে চমৎকারভাবে খাপ খেয়েছিল, ছোট দুটোর সঙ্গে মোটেও খাপ খায়নি। কিন্তু মেজর বার্নাবি বুট জোড়া লুকোতে গেলেন কেন? মিস্টার রায়কাপ জানতে চাইলেন। আমার মনে হয় পুলিশ সব জানতে পারবে এই ভয় পেয়েই উনি কাজটা করেছিলেন, এমিলি জবাব দিল। হয়তো স্কি দেখলেই ওরা প্রয়োজনীয় সূত্র পেয়ে যাবে, এমনটাই উনি ধরে নিয়েছিলেন। তাই ওই বুট চোরা খবরের কাগজে মুড়ে মেজর বার্নাবি ফায়ারপ্লেসের চিমনির ভেতরে গুঁজে রাখেন। আর এইখানেই উনি সবচাইতে বড় ভুলটা করে বসলেন। মনিবের বুট জোড়া খোয়া গেছে তা ইভান্সের চোখ এড়ালো না, আর যথাসময়ে সে আমার কানেও পৌঁছে দিল। মেজর বার্নাবি কি জেনে শুনে ইচ্ছে করে খুনের দায় জিম পিয়ারসনের উপর চাপাতে চেয়েছিলেন? ব্রায়ান পিয়ারসন গম্ভীর গলায় জানতে চাইল। না, তা নয়। আসলে জিম একটা বোকা হাঁদা, নিজের নির্বুদ্ধিতার ফলেই ওর এই হাল হয়েছে। জিমকে নিয়ে এখন আর চিন্তা করার কোনো কারণ নেই এমিলি, বলতে বলতে চার্লস এন্টারবি উঠে দাঁড়ালো। ওর সঙ্গে তোমার বিয়ে যে কেউ ঠেকাতে পারবে না তা তো বুঝতেই পারছো। যাক, এবার আমি তাহলে টেলিগ্রাফ অফিসে চললাম। মেজর বার্নাবির গ্রেপ্তারের এই খবরটা আজ রাতের মধ্যেই আমাকে অফিসে পাঠিয়ে দিতে হবে। আপনারা আমাকে মাফ করবেন, আমায় এক্ষুনি বেরোতে হবে। কথা শেষ করেই ঝড়ের বেগে ঘর ছেড়ে বেরিয়ে গেল চার্লস এন্টারবি। আসল অপরাধী ধরা পড়ল বটে, কিন্তু সব দিক পুরোপুরি লক্ষ্য হলো না। ভায়োলেট এমিলিকে বাইরে নিয়ে এসে চাপা গলায় বলল, হতভাগা বাপটার কথা ভেবে আমার মন ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। কার কথা বলছো? এমিলি অবাক হয়ে জানতে চাইল। তোমার বাবা? ঠিক তাই। ভায়োলেটের ঠোঁটে করুণ হাসি ফুটে উঠল। কদিন আগে প্রিন্সটাউন জেলখানা থেকে যে কয়েদিটি পালিয়েছিল, সে হতভাগ্য আমার বাবা। তোমার প্রণয়ী জিমের মেজ ভাই ব্রায়ানের সঙ্গে অস্ট্রেলিয়া থেকে জাহাজে আসার পথে আলাপ হয়েছিল। তখনই আমরা দুজনে পরস্পরের প্রতি আকৃষ্ট হয়েছিলাম। ব্রায়ানই পরিকল্পনা করেছিল যে বাবা জেল ভেঙে পালিয়ে কিছুদিন গা ঢাকা দিয়ে থাকবে, তারপর সে আর বাবা এখানে আমাদের দুজন পুরুষ ভৃত্য হিসেবে কাজ করবে, যাদের দেখে কারোর মনে কোনো রকম সন্দেহই জাগবে না। ব্রায়ানের পরিকল্পনা শুনে আমি আর মা দুজনেই মুগ্ধ হয়েছিলাম। তারপর ব্রায়ানই এই বাড়ির খোঁজ আমাদের দিয়েছিল। ও নিজেই উদ্যোগী হয়ে ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানের বাড়ির এই অংশটা আমরা যাতে ভাড়ায় থাকতে পারি সেই ব্যবস্থাও করে দিয়েছিল। আচ্ছা, তা তোমার বাবা এখন কোথায়? পুলিশ কি তাকে গ্রেপ্তার করে আবার জেলে পাঠিয়েছে? না, প্রচণ্ড তুষারপাতে ঠান্ডা লেগে বাবা নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। এখন আর তার বাঁচার কোনো আশা নেই বললেই চলে। জেলে যাবার 15 বছর আগে ঘোড়ার পায়ের লাথিতে মাথায় চোট পেয়েছিলেন বাবা। তারপর থেকে মাথার অসুখে ভুগেছেন তিনি। ব্রায়ান বলেছিল ভালোভাবে চিকিৎসা করলে হয়তো এই রোগ সেরে যেতেও পারে, আর তাই সে তার জেল ভেঙে পালানোর পরিকল্পনা করেছিল। আমায় দেখতে যতই ভালো হোক না কেন, আসলে আমার বাবা যে একজন কয়েদি, সে জেল ভেঙে পালিয়েছে, এই ব্যাপারটা আমার গায়ে যে চেপে বসেছে তা নিশ্চয়ই জানবে। এমিলি, এই সব জানবার পরেও কোনো ভদ্রবংশীয় যুবক আমায় গ্রহণ করবে না। সেদিক থেকে ব্রায়ান সত্যিই মহান, তাকে জীবনে কখনো ভুলতে পারবো না। বেচারি ভায়োলেট, এমিলি সহানুভূতির সুরে বলল। তোমার কথা ভেবে সত্যিই আমার খুব কষ্ট হচ্ছে। মন্তব্য করে এমিলি আর দাঁড়ালো না। উপস্থিত সবার কাছে তখনকার মতো বিদায় নিয়ে সিডারফোর্ড হাউস থেকে বেরিয়ে এলো সে। হাঁটতে হাঁটতে এসে পৌঁছলো মিস পার্টি হাউসের বাড়িতে। কেমন? তখনই বলেছিলাম না যে মেজর বার্নাবি অত্যন্ত নীচ, স্বার্থপর আর হিংসুটে লোক। বার্নাবির গ্রেপ্তারের বিবরণ এমিলির মুখে শুনে মিস পার্টি হাউস বলে উঠলেন, এমন একটা জঘন্য স্বভাবের লোকের সঙ্গে গত 20 বছর ধরে ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ান কি করে বন্ধুত্ব বজায় রেখেছেন সেটাই ভাববার বিষয়। স্কি চড়া, ঘোড়ায় চড়া, পাহাড়ে ওঠা,
রাইফেল শুটিং আর ক্রসওয়ার্ড ধাঁধার সমাধান করা, এসবের কোনোটাতেই ক্যাপ্টেন ট্রেভেলিয়ানের নাগাল পায়নি কোনোদিন বার্নাবি। তার চেয়েও যা গুরুত্বপূর্ণ তা হলো ক্যাপ্টেন ট্রেভেলিয়ান ছিলেন ধনী লোক, সেই তুলনায় মেজর বার্নাবি ছিলেন নিম্ন মধ্যবিত্ত, এক কথায় গরিব মানুষ। যাক, এবার বলো তুমি কি করবে? আমি এবার লন্ডনে যাব। সেখানে জিম যে বিমা কোম্পানিতে চাকরি করছে, সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে অনুরোধ করব যাতে সামান্য কিছু টাকা না বলে ধার নেবার অপরাধে ওরা যেন জিমের বিরুদ্ধে মামলা দায়ের না করেন। কোনো মন্তব্য না করে গম্ভীর শব্দটি উচ্চারণ করলেন রনি গার্লফ্রেন্ডের মাসি মিস পার্টি হাউস। জিমের যথেষ্ট শিক্ষা হয়েছে আশা করি, মনে হয় ভবিষ্যতে এমন ভুল আর কখনো করবে না সে। তা না হয় হলো, তারপরেও তোমার করণীয় একটা কাজ আছে, তা নিশ্চয়ই মনে আছে। কোন কাজ বলুন তো? আমি ঠিক মনে করতে পারছি না। বটে, আবার ন্যাকামি হচ্ছে। জিম আর চার্লস এন্ডারবি, এদের দুজনের মধ্যে জীবনসঙ্গী হিসেবে কাকে বেছে নেবে জানতে চাইছি। কেন এইসব প্রশ্ন করছো মাসি? আমার বর যে আগে থেকেই ঠিক হয়ে আছে তা তো তোমার জানাই আছে। মিস পার্টি হাউস কোনো মন্তব্য না করে শুধু মুখ টিপে হাসলেন। এমিলি তার কাছ থেকে বিদায় নিয়ে বাইরে বেরিয়ে এলো, আর সঙ্গে সঙ্গে দেখা হয়ে গেল চার্লস এন্ডারবির সঙ্গে। এন্ডারবি এমিলির দুহাত শক্ত করে চেপে ধরে বলল, সত্যি গো সোনামণি, তোমার তুলনা নেই। আমি একবার তোমায় চুমু না খেয়ে ছাড়ছি না। বলে সে পথের মাঝখানে সত্যিই এমিলিকে জড়িয়ে ধরে পরপর কয়েকবার চুমু খেল। চার্লস, রাস্তার মধ্যে কি অসভ্যতা করছো? সে না হয় ছেড়েই দিচ্ছি। এন্ডারবি এমিলির হাত ছেড়ে দিয়ে একপাশে সরে দাঁড়িয়ে বলল, পিয়ারসনের নির্দোষিতা প্রমাণ হয়েছে, পুলিশ তাকে বেকসুর খালাস দিয়েছে। তুমি কি বলতে চাইছো বলো তো চার্লস? আমি কিছুই বুঝতে পারছি না। এমিলি, বিশ্বাস করো, আমি তোমায় কতটা ভালোবাসি তা তুমি কোনোদিন টেরও পাবে না। তুমি নিজেও যে আমায় একই রকম ভালোবাসো তাও জানতে আমার বাকি নেই। তা এইভাবে আর কতদিন চলবে বলো? সব কিছু যখন ভালোই মিটে গেল, তখন এসো আমরা দুজনে বিয়ে করে ঘর সংসার বাঁধি। তা কীরকম বিয়ে তোমার পছন্দ তা বলো, গির্জায় গিয়ে নাকি রেজিস্ট্রি করে? কিভাবে তুমি বিয়ে করতে চাও? ওহ, তুমি বিয়ের কথা বলছো? তাহলে আর আমার করার মতো কিচ্ছু নেই। সে কি? কিন্তু এমিলি, না, তুমি যা চাইছো তা কখনো হতে পারে না, কঠিন গলায় বলে উঠল এমিলি। কিন্তু এমিলি, শোনো চার্লস, একই রকম দৃঢ় গলায় বলল এমিলি, আমি জিমকে এতদিন ভালোবেসে এসেছি। এত কাণ্ডের পরেও মন প্রাণ দিয়ে শুধু ওকেই ভালোবাসি। ওর জায়গায় আর কাউকে আমি বসাতে পারবো না। ওর বদলে আর কাউকে আমি কখনো কোনো মতে বিয়ে করতে পারবো না। সত্যি পারবে না? অবাক চোখে এমিলির মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করল চার্লস এন্ডারবি। তুমি এত নিষ্ঠুর, এত নির্মম? তোমার মন যা চায় তা বলে আশ মিটিয়ে আমাকে গাল দিতে পারো চার্লস, কিন্তু আমার সিদ্ধান্ত থেকে আমাকে এক চুলও নড়াতে পারবে না। আচ্ছা, তুমিই বা আমাকে পাবার জন্য এত পাগল হয়ে আছো কেন বলো তো? তুমি একজন তরুণ সাংবাদিক, দ্য ডেইলি ওয়্যার কাগজের জন্য এক দারুণ এক্সক্লুসিভ স্কুপ জোগাড় করেছ। এখন এই স্কুপই হয়তো তোমার উন্নতির দুয়ার খুলে দেবে। তুমি হলে সেই জগতের পুরুষ যে নিজের ভাগ্য নিজে হাতে করে, এক কথায় খাঁটি শক্তিশালী মানুষ। সত্যিই শক্তিশালী পুরুষ মানুষ যারা, তাদের কাছে আমার মতো এক সাধারণ নারীর কোনো মূল্যই নেই। তুচ্ছ কারণে নাকি কান্না কাঁদা আর সবসময় লতার মতো আঁকড়ে ধরে থাকা, এছাড়া আমি আর তোমায় কী বা দিতে পারি বলো? এমনও তো হতে পারে যে আজ তুচ্ছ আর অলিক চোখের নেশায় তুমি আমায় স্ত্রী হিসেবে পেতে চাইছো, তা চিরস্থায়ী হবে না। হয়তো ভবিষ্যতে আমি হয়ে দাঁড়াবো তোমার জীবনের পাপগ্রহ, যখন প্রতি মুহূর্তে প্রতি পদে
তুমি আমার মৃত্যু কামনা করবে? আমি তো তোমার জীবন বিষিয়েও দিতে পারি। না চার্লস, তুমি শক্ত সমর্থ মানুষ, যথার্থ অর্থে পুরুষ। জীবনে চলার পথে তোমার নারী না হলেও চলবে। অন্তত আমার মতো নারীর কোনো প্রয়োজন তোমার হবেই না। দোহাই তোমার এমিলি। চার্লস এন্ডারবি করুণ চোখে তার দিকে তাকালো। অনর্থক ওসব নিয়ে শীতকালের এই সুন্দর সন্ধ্যাটা নষ্ট করে দিও না। তোমার মুখে রাজনৈতিক নেতাদের মতো এত বকবাকনি শুনতে আমার মোটেও ভালো লাগছে না। তুমি যে আঘাত দিলে তাতে আমার বুক ভেঙে দুটুকরো হয়ে গেছে। তবু বিশ্বাস করবে কিনা জানি না, তবু বলছি, ইন্সপেক্টর আর মিস্টার ডিউকের সঙ্গে নিয়ে যখন তুমি মিসেস উইলেটের বসার ঘরে ঢুকলে, তখন তোমায় কি সুন্দর দেখাচ্ছিল তা ভাষায় বলে বোঝাতে পারবো না। তোমায় ঠিক মানুষ বলে মনে হচ্ছিল না, বিজয়ী সিংহীর মতো মনে হচ্ছিল যে এইমাত্র শিকার সেরে বিজয়ীর মতো এসে দাঁড়ালে। চার্লসের বক্তব্য শেষ হতে না হতেই ভারী বুটের আওয়াজ তুলে সেখানে এসে দাঁড়ালেন মিস্টার ডিউক। এই যে মিস্টার ডিউক, এমিলি মুচকি হেসে বলল। ভালোই হয়েছে আপনি এসেছেন। চার্লস, ইনি হলেন মিস্টার ডিউক। একসময় স্কটল্যান্ড ইয়ার্ডের চিফ ইন্সপেক্টর অফ পুলিশ ছিলেন। কি আশ্চর্য! অবাক সুরে চার্লস বলে উঠল, আপনি সেই চিফ ইন্সপেক্টর ডিউক? আমি তো নিজের কান আর চোখকে বিশ্বাসই করতে পারছি না। একসময় আপনি তো আমাদের কাছে স্বপ্নের মানুষ ছিলেন মশাই। গল্পের গোয়েন্দাদের মতো আমরা শ্রদ্ধা করতাম আপনাকে। যাক, আপনার সঙ্গে পরিচয় হতে আমি নিজেকে ধন্য বলে মনে করছি। আমি দ্য ডেইলি ওয়ার পত্রিকার একজন সাংবাদিক। আমার পত্রিকার পক্ষ থেকে আপনাকে অনুরোধ করছি, 700-800 শব্দের মধ্যে ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানের খুনের মামলাটা সহজ ভাষায় সত্য কাহিনীর ঢঙে লিখে দিন না। আমরা ওটা রবিবারের পাতায় ছাপাবো। আমাদের পাঠকেরা এই ধরনের সত্য কাহিনী খুব আগ্রহ সহকারে পড়েন। আপনি লেখাটা অফিসে সরাসরি আমার নামে পাঠিয়ে দেবেন। আমার হাতে এলেই আমি পারিশ্রমিকের অর্ধেক টাকা চেক কেটে আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো। তাও 1000 পাউন্ডের কম কিছুতেই হবে না, জানবেন। নিশ্চয়ই লিখব, মিস্টার ডিউক হেসে বললেন। তবে আমি তো লেখক নই, কাজেই সোজা ভাষায় যা লেখার লিখে দেব, আপনারা নিজেদের মতো করে সাজিয়ে নিয়ে ছাপিয়ে দেবেন। মিস্টার ডিউককে চার্লস এন্ডারবির সঙ্গে ভিড়িয়ে দিয়ে এমিলি দৌড়ে গিয়ে ঢুকল মিসেস কার্টিসের বাড়িতে। মিসেস কার্টিস বিছানায় বসেছিলেন। এমিলিকে দেখে তরাক করে উঠে বসলেন। বললেন, তাহলে মিস্টার ফুসিস, এখানকার পার তুলে নিয়ে আপনি তাহলে চললেন? হ্যাঁ, ঠিকই বলেছেন। এখন আমি লন্ডনে যাব, আর আমার সঙ্গে উনিও যাবেন। এবার তাহলে বলে ফেলুন তো মিস্টার ফুসিস, দুজনের মধ্যে কার সঙ্গে ঝুলে পড়বেন বলে ঠিক করেছেন? ইয়ার মুখ ফুটে বলার কি আছে, ঝুলে তো একজনের সঙ্গেই পড়বো বলে স্থির করে রেখেছি। যাকে বেকসুর খালাস করে আনবো বলে আমার এখানে আসা, সে কে তা তো জানেনই ম্যাডাম। তার নাম জিম পিয়ারসন। সে কি বাছা, তুমি কথাটা সত্যিই মন থেকে বলছো তো? মিস্টার এন্ডারবি এই তদন্তের কাজে তোমায় এত সাহায্য করলেন, অথচ... মিসেস কার্টিস, আমি নই, আসলে ভুল করছেন আপনি নিজে। মিস্টার এন্ডারবি একজন প্রতিভা সম্পন্ন সাংবাদিক। তার সামনে বিশাল ভবিষ্যৎ পড়ে আছে। পায়ের নিচে পড়ে আছে গোটা দুনিয়া। বিয়ে করে ঘর বাঁধার জন্য ওর জন্ম হয়নি, কিন্তু আমি যাকে এতদিন ভালোবেসে এসেছি, আর আজ যদি তাকে বিয়ে না করি, তাহলে জানবেন ওর অবস্থা সত্যি খুব অসহায় হয়ে দাঁড়াবে। জানতাম বাছা, এর চাইতে জোরালো কোনো অজুহাত তোলা মুখে জোগাবে না। কথা শেষ করে ঘর ছেড়ে বেরিয়ে মিসেস কার্টিস নেমে এলেন একতলায়। সেখানে তার স্বামী মিস্টার কার্টিস একটা কৌচে বসে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিলেন সামনের দিকে। এই যে আমার উনি। ইশারায় স্বামীকে দেখিয়ে মিসেস কার্টিস মন্তব্য করলেন, আমার বড় জ্যাঠাইমার এক জীবন্ত প্রতিমূর্তি। হতচ্ছাড়া জর্জ প্যাঙ্কেটকে বিয়ে করলেন, আর ঠিক তারপরেই ওর সরাইখানার দেনার দায়ে বাঁধা পড়ল। অবশ্য তার 2 বছরের মধ্যে বড় জ্যাঠাইমা দেনা পুরো মিটিয়ে দিয়েছিলেন। তারপর তো সেই কারবারের দারুণ রমরমা।
মিস্টার কার্টিস আপন মনেই মন্তব্য করলেন। জর্জ প্যাঙ্কেট লোকটি দেখতে ছিল খুবই সুন্দর। মিসেস কার্টিস মন্তব্য করলেন, যাকে এক কথায় বলে রমণীমোহন পুরুষ। কত নারী যে ওর জীবনে এসেছে তার লেখাজোখা নেই। অথচ মজার ব্যাপার হলো, বড় জ্যাঠাইমাকে বিয়ে করার পর বাকি জীবন উনি আর অন্য কোনো নারীর দিকে মুখ তুলে তাকানইনি। মিস্টার কার্টিস আবার গম্ভীর গলায় বলে উঠলেন, আসলে বড় জ্যাঠাইমা ওকে তেমন সুযোগই কখনো দেননি। মিসেস কার্টিস মন্তব্য করলেন। তৃতীয়বার মিস্টার কার্টিস আবার সেই এক রকম গম্ভীর শব্দ উচ্চারণ করলেন। শেষ হলো আগাথা ক্রিস্টির উপন্যাস হ্যাজেল মোরে খুন। যেভাবে আমরা পড়ছি, যা যা পড়ছি, আপনাদের কেমন লাগছে আমাদের জানান। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ভালো থাকুন, ফিরব খুব শিগগিরই। নমস্কার।